আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখো, আমি তোমাদেরকে শিখাবো ষষ্ঠ শ্রেণী তোমাদের যে বইটা আছে এই বইয়ের আজকে আমরা প্রথম ক্লাস নিয়ে যাচ্ছি। তো এই বই আমরা আলোচনা করব তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর গণিত বই সম্পর্কে। আমাদের একটু বেসিক ধারণা দিব, প্লাস আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করে স্টার্ট করব। আমরা আমাদের লক্ষ্য একটাই, আমরা গণিতকে এমন ভাবে তোমাদের সহজভাবে উপস্থাপন করব যাতে তুমি আমাদের ক্লাসগুলো যারা করবা করে যেন অন্যকে শিখাইতে পারো। তুমি এই ক্লাসগুলো এমন ভাবে আমরা সাজাইছি বা এমন ভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করব, লাইন বাই লাইন তোমাদেরকে পড়াবো। এই লাইনের এখানে কেন এটা লেখা আছে এর ব্যাখ্যা কি, আমরা যেমন বাংলা রিডিং পড়ার সময় আন্ডারলাইন করে পড়ি, তেমন আমরা গণিতের যেমন বেসিক থেকে শুরু করি, একদম বেসিক উদাহরণ, তারপরে কাজ, তারপরে আমরা শেষে কি করবো বলতো, অনুশীলনী এগুলো সলভ করবো। তুমি যদি প্রথম কাজ শুরুর দিকে বেসিক গুলো ক্লিয়ার করতে পারো, আমি বলতে পারবি, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি 70% অনুশীলনী ম্যাথ গুলো তুমি একাই করতে পারবা। আমাদের যদি এই বেসিক গুলো আর উদাহরণ গুলো অনুশীলনী এগুলো তুমি করো, তাহলে তারপরে যে অনুশীলনীতে তুমি 70% ম্যাথ নিজে নিজেই সলভ করতে পারবা। বুঝতে পারছো বিষয়টা? তো এই জন্য আমরা একদম শুরু থেকে লাইন বাই লাইন এই কথার মানে কি, এটা মানে কি বুঝাচ্ছে, একদম বেসিক যে জিনিসগুলো লাগবে সেগুলো সহ তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেবো। তো ইনশাল্লাহ, তাহলে দেখো আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের প্রথমে আমরা একটু তোমাদের এই বইয়ের যে অধ্যায়গুলো আছে এটার সাথে একটু পরিচিত হয়ে নিই। তো আমাদের প্রথমে অধ্যায় আছে হচ্ছে যে প্রথম অধ্যায় যে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ সম্পর্কে পাটিগণিতের একটা পাঠ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে অনুপাত শতকরা সম্পর্কে, এটাও আমাদের কি পাটিগণিতের পাঠ। এরপর আমাদের কি আছে, তিনটা আছে বীজগণিত, দুইটা আছে জ্যামিতি, আর একটা আছে কি তথ্য উপাত্ত। তো আমরা আজকে বেশি বিস্তারিত এগুলো তোমাদেরকে বুঝাবো না, তো আমরা সরাসরি এই অধ্যায়ে চলে যাই। এটা আমাদের অর্ধবার্ষিকে আছে। অর্ধবার্ষিকে আমাদের এখানে আমাদের এই অধ্যায়ে এক 1.1 থেকে আমাদের আছে হচ্ছে যে 1.6 পর্যন্ত 6টা অনুশীলনী আছে। বুঝতে পারছো বিষয়টা? এই 6টা অনুশীলনীর মধ্যে থেকে আমাদের পড়া লাগবে হচ্ছে পরীক্ষার জন্য 1.1 থেকে শুরু করে 1.4 পর্যন্ত আমাদের কি করতে হবে বলতো, পড়তে হবে। এটা অর্ধবার্ষিকে আমাদের আসবে। তো দেখো, আমরা শুরুতে এগুলাকে পড়া শেষ করব। তো এখন আমাদের কি অনুশীলনী চলে যায়। তো দেখো, এখানে আমাদের কি আছে, আমরা এটা একটু পড়াইছি আগে তোমাদের প্রাইভেট ব্যাচে, জায়গা আছে সেজন্য। তো দেখো, আমরা অনুশীলনী এখানে কি বলা আছে। তো ফার্স্টে আমাদের এই স্বাভাবিক সংখ্যা বা ভগ্নাংশের ধারণাটা আমাদের মাঝে কই থেকে আসছে সেই টপিকে একটু বলা আছে। তো দেখো, এখানে লেখা আছে, প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথমে সংখ্যার ধারণা পেয়েছিল। মানে এই সংখ্যার ধারণা আমাদের কিভাবে আছে, প্রাচীনকালে মানুষগুলো বস্তু বা জিনিসের গণনা করতে গিয়ে সংখ্যার ধারণা আছে। এরপরে বলা আছে প্রথম দিকে সংখ্যার কি বলছে বলবো, সংখ্যা বস্তু গুনতে শুরু করে, মানে কম সংখ্যক বস্তুকে কি গুনতে শুরু করে, প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতে বা শুরু করে। কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে, মানে আস্তে আস্তে যখন আমরা সভ্যতার বিকাশ আমাদের মধ্যে চলে আসে, তখন আমরা কি করছি, বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা যেতে পারি। মানে তখন আমরা অনেক কিছু জিনিস হিসাব করার প্রয়োজন পড়ে যায় আমাদের মাঝে। আচ্ছা, ঠিক আছে। এরপরে বলছেন, সেখান থেকেই নানা রকম নানা রকম প্রতীক বা পদ্ধতির মাধ্যমে মানুষ গণনা আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। মানুষ গণনা করার জন্য সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। আমাদের যখন এই প্রতীক বা পদ্ধতির মাধ্যমে গণনা করতে করতে আরো সহজভাবে আমাদের কি গণনা করা শুনতে পারি। এরপরে বলেছে, যেহেতু এই সংখ্যাগুলোর গণনা প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এগুলো যেহেতু গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, সেজন্য এদেরকে আমরা কি বলে থাকি বলতো, গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা। এখান থেকে আমাদের পরীক্ষায় আসতে পারে যে স্বাভাবিক সংখ্যার অপর নাম কি, গণনাকারী। কি বলতো, স্বাভাবিক সংখ্যার অপর নাম কি, গণনাকারী, বা আমাদের এর ইংরেজি নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। যেমন আমাদের কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 হতেই থাকে তো শূন্য ব্যতীত যতগুলো সংখ্যা আছে সবগুলো কি আমরা কি বলবো বলতো, স্বাভাবিক সংখ্যা বলবো। আস্তে আস্তে আমরা ডিটেলসে পরে শিখবো। তো এইটুকু আমাদের জাস্ট খালি সংখ্যা কই থেকে আসছে, স্বাভাবিক সংখ্যা কই থেকে আসছে তাই সম্পর্কে আলোচনা করা আছে। এরপরে দেখো ভাইয়া, এখানে আমাদের একটা সংজ্ঞা দেওয়া আছে। সেটা হচ্ছে যে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি হয়েছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক বা কি প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন একর থেকে যেটা বললাম, শূন্য ব্যতীত যত সংখ্যাগুলো আছে সেটা সম্পর্কে আমরা এইটুকু আলোচনা করা আছে। এখন আসো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে কি কি সম্পর্কে আমরা শিখতে পারবো সেটা সম্পর্কে একটু আমরা যদি ধারণা নিই, তাহলে ভিতরে যে আমাদের মাঝে আরো সহজ হয়ে যাবে। তো ফার্স্টে আমাদের অঙ্কপাতন, এই টপিকটা আমাদের নতুন, এটা আমরা ক্লাস 5 আমরা পড়িনি। তো এই তোমাদের এই যে টপিকটা আমরা শিখতে পারবো, অঙ্কপাতন কি জিনিস। দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন, মানে দেশীয় আন্তর্জাতিক এটা তো আমরা চিনি, একক দশক শতক, তারপরে একক দশক
শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, এটা। এরপরে কি আছে বলতো, এর মাধ্যমে অঙ্ক পাতন শিখতে পারবো। এরপরে কি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক, এগুলো আমার পঞ্চম শ্রেণীতে ছিল। বিভাজ্য, এটাও আমাদের পঞ্চম শ্রেণীতে ছিল। তবে এখানে আমাদের বিভাজ্যতার কয়েকটা নিয়ম শিখবো, 2, 3, 4, 5, 6, 9। এখানে 6 দেয়নি কিন্তু ভিতরে 6 আছে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের কি স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, লসাগু, গসাগু। লসাগু গসাগু তো আমরা পরিচিত, কিন্তু আমাদের এতে স্বাভাবিক সংখ্যা, এটা সম্পর্কে আমরা জানতে পারবো। এবার আবার আমাদের কি বলছে, ভগ্নাংশ, দশমিক সংখ্যা, সরলীকরণ, গাণিতিক সমস্যাগুলো, এইটুকু, এই কয়টা টপিক আমরা 8-9টা টপিক আমরা এই অধ্যায়ে শেষ করব। বুঝতে পারছো একদম যা যা শিখতে পারবো। এরপরে দেখো, তারপরে আমাদের কি কি আর শিখতে পারবো সেটা যদি আমরা একটু উপর দিকে তুলি, তাহলে আমাদের মেইন পড়ায় চলে আসবো। মেইন পড়ায় আমাদের এখানে কি বলা আছে, দেখো ভাই, আমাদের বলা আছে যে অঙ্ক পাতন, আমরা যেই টপিকটা তোমাদেরকে বললাম, তো অঙ্ক পাতন সহজ ভাষায় একটু তোমাদেরকে বলি, যে আমাদের কি কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলা হয়। কোন সংখ্যা, ধরো তুমি বললা 12, এই যে 12 আমরা কি করতে পারি, লিখলাম, এই যে 12টা আমরা লিখলাম, এটাই কি আমাদের বলতো অঙ্ক পাতন। এটা আমরা পরে শিখতেছি, খালি এটুকু মনে রাখো, কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে আমাদের কি বলা হয় বলতো, অঙ্ক পাতন বলা হয়। এখন আসলে আমরা একটু রিডিং পড়ি, আমাদের এখানে কি কি দেওয়া আছে বলছে। এখানে কি কি আসবে, এমসিকিউ আসবে না কি আসবে সব আমি বলে দেবো, একটু মনোযোগ দাও। তাহলে দেখো আমি আগেই তোমাদেরকে বলে দেই, এই টপিক থেকে আমাদের এমসিকিউ আসবে শিওর 2টা থেকে 3টা। এই এই কয়টা লাইন, এখানে কয়টা লাইন আছে বলতো, এখানে যে কয়টা লাইন আছে না, এখানে যে কয়টা লাইন আছে, সেই কয়টা লাইন থেকে আমাদের পরীক্ষার এমসিকিউ আসবে হচ্ছে 3টা। 3টা সর্বনিম্ন পরীক্ষাতে এমসিকিউ আসবে, তোমার স্কুল পরীক্ষা হোক, প্রাইভেট হোক, কোচিং হোক, যেখানে খুশি সেখানে আসবে। তো দেখো ভাইয়া কি কি আসতে পারে, যে পাটিগণিতের 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা হয়। এই যে পাটিগণিতের তোমার প্রশ্ন থাকবে, পাটিগণিতে কয়টি প্রতীক ব্যবহার করা হয়, তাহলে আমাদের কি বলবো বলতো, পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা হয়। এই প্রতীকগুলোকেই বলা হয় কি বলতো ভাইয়া, এই প্রতীকগুলোকে আমাদের কি, এই যে এগুলা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এগুলোকে আমরা কি বলে থাকি বলতো, অঙ্ক। আচ্ছা দেখো, এখন আসছে তো অঙ্ক, এগুলোকে আবার কি বলা বলতো, সংখ্যা বলা হয়। তাহলে তোমার মনে কনফিউশন হতে পারে, অঙ্ক আর সংখ্যা কি একই জিনিস, না ভাইয়া, অঙ্ক আর সংখ্যা আলাদা। এই বেসিকটা আমাদের ক্লিয়ার করতে হবে। শুধুমাত্র মনে রাখবা, 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে এগুলোকে আমরা অঙ্ক বলে থাকি, সংখ্যা বলে থাকি। দেখো আসো এখন এই বেসিকটা আমরা একটু ক্লিয়ার করি। এই বেসিক ক্লিয়ার করতে গেলে আমাদের কি আছে বলতো, এই যে 0 থেকে 9 পর্যন্ত কি আছে বলতো, 0 থেকে 9 পর্যন্ত এদেরকে আমরা কি বলবো বলতো, 0 থেকে 9 পর্যন্ত এদেরকে আমরা বলবো হচ্ছে যে, 0 থেকে 9 পর্যন্ত এদেরকে আমরা কি বলবো, অঙ্ক বলবো। ঠিক আছে, অঙ্ক আমরা বললাম। আবার এই 0 থেকে 9 পর্যন্ত এদেরকে আমাদের সংখ্যাও বলা হয়, কি বলা হয় বলতো, সংখ্যা। এই কয়টাকে আমরা কি বলবো বলতো, সংখ্যা বলবো। কিন্তু সংখ্যা বলার ক্ষেত্রে আমাদের সংখ্যার মধ্যে কিছু প্রকারভেদ আছে, সেটা সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে যে, এই যে 0 থেকে 9 পর্যন্ত আমরা লিখলাম, এগুলোকে আমরা বলবো যে এক অঙ্কের সংখ্যা। কি বলবো বলতো ভাইয়া, এক অঙ্কের সংখ্যা। ভালো করে বোঝো একটু, আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা। এরপর আমাদের 10 থেকে 99 পর্যন্ত এগুলোকে আমরা বলবো হচ্ছে যে 2 অঙ্কের সংখ্যা। কয় অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। এরপরে আমাদের 100 থেকে কত থেকে বলতো, 100 থেকে 999 পর্যন্ত এগুলোকে আমরা কি বলবো বলতো, 3 অঙ্কের সংখ্যা। কয় অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। এখন কিভাবে হলো দেখো, এখানে আমাদের ধরো আমরা লিখলাম 7, এই 7টা কি ভাইয়া বলতো, আমরা কত লিখছি, 7। এই 7টা, আমার 7 মানে কি একটাই আছে, তার মানে এ না হলো একে আমরা কি বলে থাকি বলতো, অঙ্ক বলবো। আবার এক অঙ্কের কি বলবো, সংখ্যা বলবো। লিখলাম হলো 12, কত লিখলাম বলতো, 12। আমাদের যে ওখানে সংজ্ঞা দেওয়া ছিল, কি দেওয়া ছিল বলতো, এই যে সংজ্ঞা দেওয়া ছিল, সংজ্ঞার মধ্যে কি বলা আছে যে 12, 13 এগুলো আমাদের কি অঙ্ক হবে, অঙ্ক হবে, অঙ্ক তো হবে না। তাহলে দেখো ভাইয়া, তাহলে আমাদের এখানে এই 12 কে বলবো, এখানে কয়টা অঙ্কের সমন্বয়ে গঠিত হচ্ছে 12 বলবো, একটা, এই যে 2টা, এক একটা, দুই একটা, এই 2টা অঙ্ক মিলে আমাদের কি 12 গঠিত হয়নি। এটাই জন্য বলবো আমাদের কি, এই যে 12 কে এখন দেখো 10 থেকে 99 এর মধ্যে 12 পড়ে না, তাহলে এই থেকে একে আমরা কি বলবো বলতো, 2 অঙ্কের সংখ্যা। কি বলবো বলতো ভাইয়া, 2 অঙ্কের সংখ্যা। বুঝতে পারছো? এবার ধরো লেখা আছে 130, কত লেখা আছে, 130। এটা গঠন করতে, এই সংখ্যাটা গঠন করতে কয়টা অঙ্কের প্রয়োজন হয়েছে বলতো, 3টা অঙ্কের প্রয়োজন হয়নি। একটা কি বলতো, 1 হচ্ছে, একটা কি হচ্ছে, 3 হচ্ছে, একটা 0। এই জন্য আমরা কি বলবো বলতো, এই যে 100 থেকে 999 পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো বলতো, 3 অঙ্কের সংখ্যা বলবো। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এটা মনে রাখবো যে এই বেসিকটা তোমাদের কাজে লাগানো, এটা তোমাদের ধরো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এই বেসিকের জন্য, এই বেসিক তুমি জানা থাকলে আরো অঙ্কগুলো সহজ হবে তোমার কাছে।
তাহলে দেখো ভালো সহজভাবে বলে থাকি, 0 থেকে 9 পর্যন্ত এদেরকে আমরা অঙ্ক বলে থাকি, সংখ্যা বলে থাকি। কিন্তু 0 থেকে 9 পর্যন্ত এদেরকে আমরা শুধু অঙ্ক বলবো, আবার এক অঙ্কের সংখ্যা বলে থাকবো। ঠিক আছে? কারণ সংখ্যা কয় প্রকারের, আমাদের বিভিন্ন প্রকার হয়ে থাকে। 0 থেকে 9 পর্যন্ত এদেরকে এক অঙ্কের বলবো, 0 থেকে 99 পর্যন্ত 2 অঙ্কের বলবো, 100 থেকে 999 পর্যন্ত 3 অঙ্কের বলবো। কেন বলবো এটা বুঝিয়ে দিলাম। এবার আসো, তোমাদের ধরো দিছে কত, তোমাকে দিছে হলো 2024। তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা হবে বলতো? হয়তো তুমি সহজেই বলতে পারছো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা আছে, এখানে 4 অঙ্কের না, তিনের অধিক, তিনের অধিক 5টা, 6টা, 4টে, 8টা, 9টা যতগুলো সংখ্যা থাকে এদেরকে আমরা বড় সংখ্যা বলবো। তিনের অধিক অঙ্ক নিয়ে যদি গঠিত হয় এদেরকে আমরা কি বলবো বলতো ভাইয়া? বড় সংখ্যা। এদেরকে কি বলবো? বড় সংখ্যা। আশা করি বুঝতে পারছো। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার কিন্তু। তাহলে আমরা কি করবো বলতো? তিনের অধিক হলেই তাদেরকে কি বলবো বলতো? বড় সংখ্যা বলবো। আশা করি তোমাদের এই বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে অঙ্ক আর সংখ্যা। আচ্ছা চলো আমরা পরবর্তী পড়া চলে যাই। তো পরবর্তী পড়াতে আমাদের কি কি আছে একটু দেখি। এরপরে বলা আছে, তাহলে অঙ্ক সংখ্যাগুলো ক্লিয়ার। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে, পাটিগণিত কয়টা প্রতীক? 10টা প্রতীক। ভালো করে মনে হয়। এবার সেই সংজ্ঞাটা আমাদের পাঠতে হবে, যে শূন্য ব্যতীত বা শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। এই যে শুরুতেই বলছিলাম স্বাভাবিক সংখ্যা কাকে বলে। এটা তোমার ধরো পরীক্ষার জন্য অনেক স্টার দিয়ে দিলাম, যাও 5-7টা স্টার, এটা পরীক্ষাতে আসবি 100% শিওর। পরীক্ষাতে আসবে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। শূন্য ব্যতীত বাকি সকল সংখ্যাকে কি বলা হয় বলতো? স্বাভাবিক সংখ্যা বলা হয়। বুঝতে পারছো? ক্লিয়ার। এবার কথা হচ্ছে, এখানে আমি তোমাকে আরেকটা কিছু অ্যাড করে দিই, যে আমাদের এখানে লিখলাম যে কত, এদের 0 লিখছি, 1 লিখছি, 2 লিখছি। এবার তুমি বলতে পারো -2, -3, অর্থাৎ বিজোড় সংখ্যা কখনো স্বাভাবিক হবে না। শূন্য ব্যতীত অর্থাৎ সামনের দিকে, শূন্য থেকে ডান দিকে, মানে সামনের দিকে, ডান দিকে বাম দিকে কিভাবে সামনের দিকে, এটা পরে বুঝতে পারবা। শুধু মনে রাখবা মাইনাস আলা মান আর শূন্য কখনো কি হবে না বলতো? এই যে মাইনাস আলা মান আর এই যে শূন্য, এগুলা কখনো কি হবে না বলতো ভাইয়া? আমাদের স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে শূন্য থেকে উপর দিকে 1 2 3 4 5 6 27 এগুলাকে স্বাভাবিক সংখ্যা আমরা বলবো। আচ্ছা এদের বলছে একটা এমসিকিউ, এদের মধ্যে প্রথম 9টিকে আমরা কি বলবো বলতো? সার্থক অঙ্ক। পরীক্ষাতে আসে যে সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক কয়টি ভাইয়া বলতো? 9টি। কি কোন 9টি বলতো? এই যে 1 থেকে 9 পর্যন্ত, এগুলোকে আমরা কি বলবো বলতো? সার্থক অঙ্ক বলবো। 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে আমরা কি বলবো বলতো? সার্থক অঙ্ক বলবো। এবার আসো, এরপর আসো শেষের টিকে বলতো শূন্য, এটা তো আমরা জানি। এবার আসো সক্রিয় বা নিজস্ব মান। পরীক্ষাতে আছে নিচের কোনটি সক্রিয় বা নিজস্ব মান? এই যে আমরা বলতেছি 1, কি বললাম বলতো ভাইয়া? 1। তারপরে কি আছে বলতো? 2। এই যে আমরা বলতেছি না, এগুলা এগুলা আমরা যখন কি করব বলতো? লিখবো 1, তার কথায় লিখবো 1 2। এই যে কথায় লেখাগুলোকে তো দেখো 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 0, এগুলোকে আমরা কি বলবো? তো সক্রিয় বা নিজস্ব মান বলে থাকি। আশা করি এটাও বুঝতে পারছো। আচ্ছা এবার আসো, এখন আসো, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দিছে, সেটা হচ্ছে এটা, 9 অপেক্ষা বড় সব সংখ্যা 2 বা ততোধিক অঙ্কের পাশাপাশি বসে লেখা হয়। এবার আসো তো ভাইয়া, বলছো 9 অপেক্ষা বড়, 9 অপেক্ষা বড় সবগুলো সংখ্যা, 9 এর চেয়ে বড় কোনটা কত হয় বলতো? এই যে 12 হয়। আমার কত হয় বলতো? 122 হয়। ভালো করে বলবো, 9 অপেক্ষা বড় 12 আছে, 122 আছে। এখানে বলছে 9 অপেক্ষা সব সংখ্যা 2 বা ততোধিক, মানে তার অধিক সংখ্যার পাশাপাশি বসে গঠিত হয়। এই যে 2টা হচ্ছে, এই 2 এর বেশি হচ্ছে, এটা আর কি বুঝাচ্ছে এখানে, যে 9 এর থেকে বড় সংখ্যাগুলো আমাদের 2টা সংখ্যা হতে পারে, আবার 2টা অঙ্ক সমন্বয় গঠিত হতে পারে, 3টা 4টা 5টা 6টা সমন্বয় গঠিত হতে পারে। আচ্ছা এবার কি বলছেন এখানে খুবই গুরুত্বপূর্ণ, এটা ধরো পরীক্ষাতে আসছে, এটা ধরো তোমার কি বলবো আর, তোমার 5 স্টার প্রশ্ন, সেটা হচ্ছে যে কি, যে অঙ্কপাতন কাকে বলা হয়? কি বলা হয় বলতো? অঙ্কপাতন কাকে বলে? এই যে অঙ্কপাতন, যে টপিকের নাম, যে অঙ্কপাতন কাকে বলা হয়? এই যে কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে আমরা কি বলে থাকি বলতো? অঙ্কপাতন বলে থাকি। ধরো আমরা বললাম কত, 27, কত বলছি? 27 মুখে মুখে বললাম, সেটা আমরা এই যে 27 লিখে দেখালাম, এটাকে আমরা অঙ্ক দ্বারা লেখাকে আমাদের কি বলা হয় বলতো? অঙ্কপাতন বলা হয়। একদম ক্লিয়ার। এটা ধরো এমসিকিউ তে আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে। আচ্ছা এবার আসো, এখানে এমসিকিউ আসতে পারে আরো, যে অঙ্কপাতন কয়টি প্রতীকে ব্যবহার করা হয়? অঙ্কপাতনে 10টি প্রতীক ব্যবহার করে, এই যে 10টি প্রতীক ব্যবহার করে, এমসিকিউ আসতে পারে। আচ্ছা এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে 10 ভিত্তিক। কি বলছে? 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে 10 বা 10 গুণাত্মক রীতি বলা হয়। এটা কি মানে কি বলতে কত ভাইয়া? এর জন্য আমরা একটু বেসিকটা ক্লিয়ার করি। ধরো আমাদের আছে 8, 8 আবার 8 লেখা আছে। এবার দেখো এই 8 তো একক, মানে 8 বোঝাচ্ছে। এটা কি বলতো? দশক, তার মানে কত বোঝাচ্ছে? 80 বোঝাচ্ছে। এটা কি বলতো? শতক, শতক মানে কত বোঝাচ্ছে? 800 বোঝাচ্ছে। এবার দেখো তো ভাইয়া, 8 এর সাথে 10 গুণ হয়ে 80 হয়নি, আবার এর সাথে 10 গুণ হয়ে কি আছে বলতো? 800 হয়নি। তাহলে এই যে 10 গুণোত্তর রীতি, মানে 10 গুণোত্তর রীতির বাংলা কথা সহজভাবে মনে রাখবা, 10 10 করে বৃদ্ধি পাওয়া। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা আসো এবার আসো,
এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাধিক ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ পায়। তা আমাদের আস্তে আস্তে ডান দিকে আমাদের কি আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ আস্তে আস্তে আমরা যত পাবো তত 10 গুণ করে বৃদ্ধি পাবে। এটা সম্পর্কে আমাদের কি করা আছে, আলোচনা করা আছে। আচ্ছা, এবার আসো আমরা এখানে এই পেজে কি কি বলা আছে সেটা একটু যদি আমরা পড়ি। এবার দেখো, তাহলে আমরা দেখো একটু আমরা এটা এইদিকে সরে নিয়ে আসলাম। এখন কি করতে পারি, আমরা লক করে দিই। আচ্ছা, এবার আসো, তাহলে দেখো এখন আমাদের কি কি আছে ওইটা সম্পর্কে আলোচনা করা আছে। দেখো এখানে একটা উদাহরণ দিছে, তারা কি লিখছে বলতো, 3 3 3। 3 মানে কি বোঝাচ্ছে, এটা তো 3 বোঝাচ্ছে। এটা মানে কি বোঝাচ্ছে বলতো, 30 বোঝাচ্ছে। এটা মানে কি বোঝাচ্ছে বলতো, 300 বোঝাচ্ছে। এবার দেখো তো, 3 এর সাথে 10 গুণ হয়ে 30 হচ্ছে, তার সাথে 10 গুণ হয়ে 3 হয়নি। এই যে 10 ভিত্তিক যে নিয়মটা, সেই নিয়মটা এখানে আমাদের ব্যাখ্যা করা আছে। এমসি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেই টপিকটা আমাদের পড়তে হবে। সেটা হলো যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও আমাদের এমসিকিউ আসবে শিওর, তুমি ধরে নাও। সেটা হচ্ছে যে এমসিকিউ বা শর্ট কোশ্চেন আমাদের আসতে পারে। সেটা হচ্ছে এই টপিক 1.2, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা আমি তোমাদেরকে 5 স্টার দিয়ে দিলাম, বুঝতে পারছো? এই টপিকটা সম্পর্কে এখন আমরা শিখবো। সেই টপিকটা কি বলতো, এই যে 10 গুণাত্মক রীতি বা সরি দেশীয় সংখ্যা পঠন রীতি। কি বলতো, সংখ্যা পঠন। এবার আসো, পঠন মানে কি? তোমরা তো এতক্ষণ বুঝছো যে গঠন, এখানে তো আছে কি পঠন। পঠন মানে পড়া, মানে এই যে দেশীয় রীতিগুলো আমরা যে আছে সেটা। এখানে দেখো আমরা পূর্ব শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা শিখেছি, মানে পূর্ব শ্রেণীতে ভালো কথা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই রীতিতে সংখ্যার ডান দিকে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতক যেটা বলছে। আবার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। ভালো কথা, এটা আমরা জানি। এই যে এখানে একটা ছকও দিছে, কিন্তু ভাইয়া এইটা জানার ক্ষেত্রে আমাদের একটা বেসিক জিনিস জানতে হবে, যেটা জানলে আমরা অনুশীলনী অঙ্কগুলো সহজেই করতে পারবো। আমাদের অনুশীলনী দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, আমাদের অঙ্কে লেখা দেওয়া আছে, সংখ্যা লেখায় দেওয়া আছে, তারপরে হচ্ছে কথায় লেখা দেওয়া আছে। তো এইটা আমাদের জানতে চাই, তাহলে আমাদের এর একটা বেসিক জিনিস আছে, সেই জিনিসটা আমাদের জানতে হবে। সেই জিনিসটা যদি আমরা জানি, তারপর আমাদের কাছে সহজ হয়ে যাবে। সেই জিনিসটা কি, এখন আমরা দেখো শিখাই তোমাদেরকে। ধরো আমরা লিখি আগে একক, তারপরে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটি লিখলাম কোটি। কত লিখছি ভাইয়া বলো তো, কোটি। এটা তো আমরা সবাই পারি, তাই না? তাহলে আমরা কি লিখলাম মূলত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত আমরা লিখছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা এখন আসো, এটা তো আমরা সবাই পারি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আসো যে বিশেষ ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে যে আমাদের কোন এককে মানে কোন স্থানে কয়টা অঙ্ক বসবে, এটা আমাদের খুব জরুরি। কেন জরুরি, আমরা যখন কথায় লিখবো, ধরো আমাদের লেখা আছে যে 20,000, 70, 30,000 এত, 1 লক্ষ এত, 2 লক্ষ এত, তাহলে কোন ঘরতে আমরা কয়টা অঙ্ক বসাবো, এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সহজে আমরা, এতদিন তো তুমি কথা লেখা অনেক শিখছো বা সংখ্যা অঙ্ক লেখা অনেক শিখছো, কিন্তু আমি যে এই নিয়মটা শিখে সেটা বোঝানোর একটা চেষ্টা করো। দেখো ভাই, মনে রাখবা, এই যে একক থেকে শুরু করে, অর্থাৎ আমাদের দেখো, আমাদের একটু কালার চেঞ্জ করে দিই। এই যে একক থেকে শুরু করে, এই একক থেকে শুরু করে নিযুত পর্যন্ত, এগুলো সবগুলোর প্রতিটা ঘরে অর্থাৎ প্রতিটা স্থানে শুধুমাত্র একটা করে অঙ্ক বসবি। কয়টা করে অঙ্ক বসবি? একটা করে অঙ্ক বসাতে পারবা, তার চেয়ে বড় বসাতে পারবে না। কখন কি তুমি বলছো এই যে 17 দুইটা মিলে একক বলছো? না, এটা হলো একক, এটা কি বলতো, দশক। কথাটা কি বুঝতে পারছো? একক থেকে শুরু করে নিযুত পর্যন্ত আমরা প্রতিটা ঘরে বা প্রতিটা স্থানে আমরা শুধুমাত্র একটা করে অঙ্ক বসাতে পারবো, তার বেশি বসাতে পারবো না। কিন্তু কোটির ঘরে, কিসের ঘরে ভাইয়া বলতো, এই যে কোটির ঘরে আমরা কি বসাতে পারবো, একাধিক। কি বলতো, একাধিক একাধিক অঙ্ক বসাতে পারবো। ধরো এখানে 12 কোটি, আমরা 12 কোটি কি কখনো শুনিনি? তারপরে 120 কোটি, এটাও তো আমরা শুনছি, 120 কোটি। তার মানে আমাদের কি, কোটির ঘরে আমাদের একাধিক অঙ্ক বসে, কিন্তু আমাদের একক থেকে নিযুত পর্যন্ত প্রতিটা ঘরে শুধুমাত্র আমরা কি করবো বলতো, একটা করে অঙ্ক বসাবো। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। কেন আমরা ধরো এখানে লিখে 2 আর 270,
তুমি কি কখনো তিনটা মিলেই বলো যে এটা একক স্থানে আছে 270 আছে, এটা হলো একক স্থান, এটা হলো দশক স্থান, এটা কি বলতো শতক স্থানে আছে। তো এই জন্য বলতে পারি একক থেকে নিযুত পর্যন্ত সবগুলো ঘরতে আমরা একটা করে অঙ্ক বসাবো। আশা করি এটুকু বুঝতে পারছো। এবার আসো উচ্চারণের সুবিধার্থে আমরা এই যে উচ্চারণের সুবিধার্থে আমরা হাজার আর উজুত মিলে একসাথে আমরা কি উচ্চারণ করবো, হাজার। একসাথে কি উচ্চারণ করবো বলতো, হাজার। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো নিযুত আর লক্ষ্য মিলে, নিযুত আর লক্ষ্য মিলে আমরা একসাথে উচ্চারণ করবো কি বলতো, লক্ষ্য। কি উচ্চারণ করবো, লক্ষ্য। ভালো করে বোঝো। উচ্চারণের সুবিধার্থে, কিসের জন্য, উচ্চারণের সুবিধার্থে। কখনো কি ভাইয়া তুমি বলছো যে এখানে আমাদের ছাত্র দেওয়া আছে 7, এর ঘরে আছে 3, কখনো কি তুমি বলছো 7 উজুত 3000 বলছো? দুইটা মিলে 73,000 বলনি তুমি? বুঝতে পারছো বিষয়টা? আমাদের উচ্চারণের সুবিধার্থে বা হিসাবের সুবিধার্থে আমরা কি করে থাকি, উজুত আর হাজার মিলে একসাথে হাজার উচ্চারণ করি, লক্ষ আর নিযুত মিলে একসাথে লক্ষ উচ্চারণ করি। কেন করি এটার আমি প্রমাণ দিলাম। ধরো লেখা আছে আমাদের, এই যে এখানে লেখা আছে ধরো 6, এখানে লেখা আছে 9, তুমি কি কখনো বলছো 9 নিযুত 6 লক্ষ বলছো না 96 লক্ষ বলছো? 96 লক্ষ বলনি। এই জন্য আমরা বলতে পারি উচ্চারণ বা হিসাবে সুবিধার্থে বা গণনা যেটাই তুমি বলো সহজতর ভাবে আমরা দুইটা মিলে একসাথে উচ্চারণ করবো। আশা করি এই বেসিকটা তুমি ক্লিয়ার হয়েছো। এটাই তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস মনে রাখবো, একক থেকে নিযুত পর্যন্ত প্রতিটা ঘরে আমাদের কি বলবে, একটা করে আমাদের কি বসাতে পারবো বলতো, অঙ্ক বসাতে পারবো, কিন্তু কোটির ঘরে আমরা একাধিক অঙ্ক বসাতে পারবো। আর হিসাবের সুবিধার্থে গণনার সুবিধার্থে যেভাবেই হোক আমাদের উজুত আর হাজার মিলে একসাথে আমরা কি বলবো, হাজার, নিযুত আর লক্ষ মিলে একসাথে বলবো লক্ষ। আশা করি তুমি ক্লিয়ার হয়েছো। এবার আসো আমার ওখানে যাই। তাহলে এবার আসো এটুকু আছে। তাহলে এখানে এটুকু সম্পর্কে আমাদের কি করা আছে বলতো, আলাদা আলোচনা করা আছে যে এককের ঘরের অপেক্ষা কথায় লেখা পড়ো হ্যান এগুলো দেওয়া আছে। তাহলে এককের ঘরের অঙ্কগুলোর কথায় লেখা বা পড়া 1, 2, 3, 4 ইত্যাদি কিছু 2 অঙ্কের সংখ্যাগুলো আমরা বিশেষভাবে নাম রয়েছে। দেখো এখানে কত আছে বলতো, 25 আর 30, সবগুলো কি 2 অঙ্কের সংখ্যা না? এগুলো আমাদের পড়া আছে। এবার আসো শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলো যথাক্রমে। এবার আসো 100 বুঝাবি, শতকের ঘরে যদি 100 থাকে, 1 থাকে তাহলে 100 বুঝাবি, 2 থাকলে 200 বুঝাবি, 3 থাকলে 300 বুঝাবি, এগুলো আমাদের বলা আছে। হাজারের ঘরের অঙ্কগুলো শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন আমরা 5000, এই যে 7000 ইত্যাদি। উজুতের ঘরের অঙ্কগুলোকে উজুত হিসেবে পড়া হয় না। এইবার আসো যেটা বললাম, আমাদের কি আছে, উজুত হিসেবে পড়া হয় না। আমি তোমাকে কি বলছিলাম, কখনো কি তুমি বলো যে এখানে কত আছে বলতো, 7 আর 3, এটাকে বলবা যে হাজার, আর এটাকে কি বলবা তুমি, উজুত বলবা। পড়ার সময় আমাদের কি বলবো বলতো, এখানে কি আমরা উজুত বলবো যে 7 উজুত 3000 না, পুরোটা মিলে আমরা বলবো 73,000 বলবো না? সেটা এখানে বলছে যে উজুতের ঘরের অঙ্কগুলো পড়া হয় না। আচ্ছা, এবার আসো উজুত ও আমাদের হাজারের ঘর মিলিয়ে একসাথে হাজার বলা হয়, যেটা আমি তোমাকে বললাম। আচ্ছা, এবার আসো উজুতের ঘরে যদি 7 থাকে এবং হাজারের ঘরে 5 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে আমরা কি বলবো মতো 75,000 পড়তে হয়, যেটা তোমাকে বললাম সেটাই এখানে বলা আছে। বুঝতে পারছো? এই জন্য বলতেছি তুমি যদি বেসিক ক্লিয়ার করে পড়ো সবগুলো তোমার কাছে পানি পান্তা মনে হবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এরপরে পেজটারে আমরা চলে যাই। এরপরে পেজে কি তো আছে, এরপরে পেজে আমাদের দেওয়া আছে কি সেটা একটু যদি আমরা দেখি। দেখো ভাইয়া, এরপরে পেজে কি কি দেওয়া আছে দেখো। এরপরে পেজে আছে উজুত ও লক্ষর ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ আমরা পড়া হয়। আচ্ছা, উজুত আর লক্ষ মিলে যত লক্ষ হয় তত মিলে। আচ্ছা, এটাও আবার সেম। ধরো দেওয়া আছে 3 আর 9 আর 7, তাহলে এটা যদি আমাদের কি হয় বলতো, লক্ষ হয়। কি হয়? লক্ষ হয়। আর এটা যদি আমাদের কি হয় বলতো, নিযুত হয়। কি হয়? নিযুত হয়। তুমি কি বলবা 9 নিযুত 3 লক্ষ বলবা, না দুইটা মিলে 93 লক্ষ বলবা? সেটা এখানে বলা আছে যে দুইটা মিলে একসাথে লক্ষ হিসেবে পড়া হয়। নিযুতের ঘরে 8 আর এর উপরে যদি 3 থাকে তাহলে আমরা দুইটা মিলে বলতে পারবো যে 83 লক্ষ। বুঝতে পারছো? আর কোটির ঘরে কি বলে বলতো, পড়া হয় কোটি। কোটির ঘরে একাধিক অঙ্ক বসে। কোটির ঘরে বাম দিকে সব ঘরের অঙ্কগুলোর কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে 4 বা ততোধিক অঙ্কের লিখিত সংখ্যা সহজে বা শুদ্ধরূপে পড়ার জন্য আমরা কি বলে থাকি, কমার ব্যবহার। এবার ভাই আমরা শিখবো কি বলতো, কমার ব্যবহার শিখবো। খুবই গুরুত্বপূর্ণ কমার ব্যবহার। দেশীয় রীতিটাও শিখবো, আন্তর্জাতিক রীতিটাও শিখবো। তাহলে আমরা দেশীয়টাই শিখি। তাহলে কি, দেশীয় রীতি। আমি আবার নিজে আমি আমি তোমাদেরকে আগে বেসিকটা পড়াবো, তারপর বই পড়াবো। বুঝতে পারছো? দেশীয় রীতির কমার ব্যবহার কি আছে বলতো, কমার ব্যবহার। দেশীয় রীতি কমার ব্যবহার ভালো করে বুঝবা। 1 নাম্বার বা প্রথমে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে
কোন দিক থেকে বলো তো? ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর কমা বসে। প্রথম নিয়মটা এটাই যে ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর কি বসে বলো তো ভাইয়া? কমা বসে। প্রথমে ডান দিক থেকে 3 ঘর পর কমা বসে। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা মনে রাখবো আমরা হচ্ছে কি 2 নাম্বার ওই তারপর, ধরো একটাই ধরো, তারপর সবগুলো 2 ঘর পর পর। কত বলো তো? 2 ঘর পর পর কমা 2 ঘর পর পর কমা বসে। দেখো, আমাদের লেখা মুখ্যম বিষয় না, আমাদের মনে রাখা বা অ্যাপ্লাই করাই মুখ্যম বিষয়। তো আমি তো এখানে দেশীয় ডিগ্রি কমার ব্যাপারটা কি বলছি? ডান দিক থেকে। কি দিক থেকে বলো তো ভাইয়া? এই যে ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর পর কমা বসবে, তারপর আমাদের কি করবে? সবগুলো 2 ঘর পর পর কমা বসবে। ধরো আমি লিখলাম 1 7 3 2 9 3 6। আচ্ছা, ভালো করে লেখো। তাহলে অনেকগুলো সংখ্যা লিখছি কিন্তু। তাহলে দেখো তো বাবা, আমাদের ডান দিক থেকে এই যে 3 ঘর, এটা একটা কমা বসবে, এটা একটা কমা বসবে। তাহলে কমা কেন ব্যবহার করা? এবার আসো, কমা কেন? উচ্চারণের সুবিধার্থে বা হিসাবের সুবিধার্থে আমরা কি বলে থাকি বলতো? কমা ব্যবহার করে থাকি। তুমি যখন একটা অঙ্কে লিখবে, কথায় লিখবে, তখন অনেক বড় সংখ্যা তো আছে, তুমি কি গুনবা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কল্পনা করে আবার যাবো ভুলে। আমরা যদি সহজে কমা ব্যবহার করে থাকি তাহলে এটা হবে কি শতক, এটা হবে হাজার, এটা কি বলতো? লক্ষ। তাহলে বলতে পারবো আমাদের 17,32,936, তাই না? এই জন্য বলা হয় আমাদের কি কমা কেন ব্যবহার করে? পরীক্ষা যদি আসে কি গণনা করার সুবিধার্থে বা হিসাবের সুবিধার্থে কমা